হয়েছে 26 নম্বর অঙ্কটা হয়েছে। এই এক সপ্তাহ সেইভাবে ক্লাসই নিতে পারিনি। চলো, সেট 101, টোটাল দেখো 50টা কোশ্চেন আছে। না, একটু ভালো করে পড়াশোনা করো, একটু পড়লেই হয়ে যাবে, একটু ভালো করে পড়ো তাহলেই হয়ে যাবে। আর প্রচুর রিভিশন করো এখান থেকে। করেছো এটা সবাই? কি বলছে দেখো, একটা দোকানদার একজোড়া হেডফোন বিক্রি করেছে, কত টাকা বিক্রি করেছে বলো? 5200 কত টাকায় বলো? 20 টাকায়। আর এতে তার লাভ হয়েছে কত পার্সেন্ট? এতে তার লাভ হয়েছে দেখো, এতে তার লাভ হয়েছে কত পার্সেন্ট বলো? 20%। আর বলছে এই টাকাটায় বিক্রি করলে 4370 টাকায় বিক্রি করলে লাভ হবে না লোকসান হবে। তার মানে বলো আমরা এটাকে এরকমভাবে লিখবো যে 5500 কত বলো? 20। এটাই হচ্ছে কত পার্সেন্ট বলো তো? কত পার্সেন্ট বলো তো? 100 কত পার্সেন্ট? 20%, তাই তো নাকি? আর আর তারপর কি লিখবো বলো? তারপর কি লিখবো? একবারে উত্তর বের করতে হবে আমাদের, স্পিডে করতে হবে। 4370টা কত? যদি 100 কম আসে লস, আর যদি 100 বেশি আসে তাহলে কি লাভ। এটা পরীক্ষার খাতা একদম ডিরেক্ট অ্যান্সার লিখবো এইটা 55, এইটাই হবে কত বলো তো? 120। আর লিখবো যে 4370, এটা কত? ঠিক আছে, কোশ্চেন সহজই আসবে, আর একটু কোশ্চেন শক্ত হওয়া ভালো। করেছো তোমরা অ্যান্সার? বলো কত অ্যান্সার হবে? 4370, বলো। এটাকে এটা দিয়ে কেটে দাও, সরি এটাকে এটা দিয়ে কাটো। এটা নিশ্চয়ই 12 দিয়ে যাবে মনে হয়। 4 বারং 48, আর 6 বারং 72, 46। আর এটা দেখো কত দিয়ে যাচ্ছে, এটা মনে হয় সম্ভবত কত হবে বলো তো? 95 হবে, 9 দিয়ে যাবে বোধ হয় না? দেখো তো কত আসছে, 5% লস অ্যান্সার আসছে তো। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার 95 হবে। তাহলে 95 মানে আমরা লিখবো যে 5% কি লিখবো বলো? লস। হয়েছে হয়েছে, সবার হয়েছে। চলো পরেরটা করো, পরের কোশ্চেনটা পড়তে বুঝতে পেরেছো তো সবাই? পরের কোশ্চেনটা পড়ো। পরীক্ষায় ঠিক হুবহু এই অঙ্কগুলোই আসবে, একদম একটা সেটও বাদ দেওয়া নেই। সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একটা কোশ্চেনও বাদ দেওয়া নেই, আর একটা অন্য কোশ্চেনও এখানে অ্যাড করা নেই। যা পরীক্ষায় এসছে সেটাই দেওয়া আছে, এরকমই পরীক্ষায় আসবে, একদম রিসেন্ট কোশ্চেন। হয়েছে সবার? হয়েছে? চলো পরেরটা দেখো। পরে কি বলছে দেখো, বলছে কোনো শহরের জনসংখ্যা 18,000, বলছে প্রত্যেক বছর জনসংখ্যা 5% করে বাড়ে। সরি, একটা শহরের জনসংখ্যা কত বলো? 18,000। ইফ দ্য নেক্সট ইয়ার দ্য পপুলেশন মেল, ছেলেদের পার্সেন্টেজ যদি 5% বাড়ে আর মেয়েদের পার্সেন্টেজ যদি 7% বাড়ে, আর টোটাল পপুলেশন হয়ে যায় 19,000 কত বলো? 200। তাহলে বলছে দিন হোয়াট রেশিও অফ দ্য পপুলেশন মেলস অ্যান্ড ফিমেলস আর গিভেন। বলছে তাহলে বলো মেল আর ফিমেলের রেশিও কত? রেশিও দিয়ে অ্যান্সার চেয়েছে। তাহলে দেখো এই অঙ্কটা পরিষ্কার বুঝতে পারছি যে এটা লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন দিয়ে হবে। বলো ছেলেদের জনসংখ্যা কত বাড়ছে? 5%, আর মেয়েদের কত বাড়ছে? 7%। তাহলে এটা এ টাইপ আর এটা কি বলো? বি টাইপ। আর মোটের ওপর হয়েছে দেখো 19,000 কত? 200। তাহলে এটাকে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করে দেবো। এটা তো আমার দুদিকে পার্সেন্টেজ বসাচ্ছি, মানে অ্যাজ এ হলেও কি বসাবো? পার্সেন্টেজই বসাবো। তাহলে আমরা দেখো মোট জনসংখ্যা কত ছিল? 18,000, আর বেড়ে কত হয়েছে? 19,200। মানে আমি এটা বলতে চাইছি, একদিকে মানে অঙ্কটা শুরু হচ্ছে মেল দিয়ে, তাহলে একদিকে মেল লিখবো আর আরেকদিকে কি লিখবো বলো? ফিমেল। মেল জনসংখ্যা বাড়ছে দেখো, মেল জনসংখ্যা বাড়ছে কত পার্সেন্ট? 7%। সরি, মেল জনসংখ্যা কত পার্সেন্ট বাড়ছে বলো? মেল জনসংখ্যা বাড়ছে কত পার্সেন্ট বলো? 5%। আর ফিমেল কত বলো? 7%। তাহলে এখানেও তোমাকে পার্সেন্টেজই বসাতে হবে তো। তাহলে ওটা কি করে বের করবে বলো? ওটা কি করে বের করবে বলো? 18,000-এ কত বাড়ছে? 18,000-এ বাড়ছে কত বলো তো? 1200। কিছু কিছু লাইন স্কিপ করতে হবে। 100-এ কত? কি বলছি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে?
দেখো তুমি দেখতে পাচ্ছ 18,000 আর বের হয়েছে 19,200, তাহলে বেড়েছে কত? 1200। প্র্যাকটিসে এরমভাবেই প্র্যাকটিস করতে হবে তোমাদের। আর লিখবো না যে এত বাড়ছে এরও বাড়ছে, একবার ডিরেক্ট অ্যান্সার লিখবো যে 18,000-এ বাড়ছে আর 15 12 180 হয়, তাহলে এদিকে 2 শূন্য এদিকে 2 শূন্য কেটে দাও, এটা 15 করো। এটা কত আসছে গো? কিছু ভুল করলাম? 1200 ঠিকই তো করেছি নাকি? 20 বাই কত আসছে বলো? 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15, আর এটা কত বলো? তাহলে আমাদের আসছে কত বলো? 20 বাই কত? 3। এবার দেখো এটাও তোমাকে যোগ বিয়োগটাও মুখে মুখে করতে হবে, একবার দেখবে সবাই। দেখো এদিকে দেখো, তাহলে তুমি দেখতে পাচ্ছ, দেখো যখন বিয়োগ করবে এই 20টা থেকেই যাবে আর 3 নিচে থাকবে, তাহলে 3 5 15, 15 থেকে 20 বিয়োগ গেলে কত হয় বলো? 5-এর কত? 3 হবে। এটা থেকে এটা যখন বিয়োগ করবে এটা হবে। আর এটা দেখো 3 নিচে থাকবে, ওপরে 20 থাকবে, তাহলে 3 7 21, এটা কত হয় বলো? 1-এর কত বলো? 3। এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো? 1:, কত বলো? 3। এইভাবে প্র্যাকটিস করতে হবে। সরি, 1:, কত হবে বলো? 1:, হবে কত বলো? 5। এইভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে দেখেই বুঝতে হবে যে এটা মিক্স অ্যানালিগেশনের অঙ্ক দিয়ে আমরা লিঙ্ক আপ মেথডে আমরা সলভ করতে পারবো। দ্বিতীয়বার এবার তোমাকে 2বার 3বার প্র্যাকটিস করে এগুলোকে ছোট করতে হবে, আস্তে আস্তে ছোট নিয়ম ছোট করতে হবে, ঠিক আছে? চলো পরের অঙ্কটা পড়ো, পরের অঙ্কটা পড়ো। আমি যে কথাগুলো বলছি শুনবে কিন্তু, এগুলো বাড়িতে প্র্যাকটিস না করলে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। পরেরটা দেখো কি বলছে, দেখো এর আগেরটা হয়েছে সবার, হয়েছে তো সবার। এইটা দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে অ্যান ইনলেট পাইপ, মানে ইনলেট পাইপ মানে যে পাইপগুলো ভর্তি করে, ফিলিং পাইপ, ফিল অ্যান্ড এমটি সিস্টেম 120 আওয়ার্স, বলছে যে পাইপটা ভর্তি করে সে 120 ঘন্টায় ভর্তি করে। আর একটা আউটলেট পাইপ মানে যে পাইপটা কি করে বলো? খালি করে। সে ট্যাঙ্কটাকে খালি করে, একটা ভর্তি ট্যাঙ্কে খালি করে কত ঘন্টায় বলো? 54 ঘন্টায়। তাহলে দেখো যে ভর্তি করে সে 120 ঘন্টা সময় নেয়, আর যে খালি করে সে কত ঘন্টা সময় নেয় বলো? 54 ঘন্টা সময় নেয়। 8 ইনলেট পাইপ, 8টা ইনলেট পাইপ আছে, আর 3টে কি আছে দেখো? আউটলেট পাইপ আছে। এদের সবাইকে একসাথে চালিয়ে দিয়েছে, ওপেন সাইমানটেনিয়াসলি। তাহলে বলছে ট্যাঙ্ক এমটি হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ এমটি, যখন ট্যাঙ্কটা খালি ছিল, তাহলে বলছে ট্যাঙ্কটা ভর্তি হবে কতক্ষণে? বলো অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? কটা ইনলেট পাইপ আছে? 8টা। আর আউটলেট পাইপ কটা আছে? 3টে। এবার অঙ্কটা কীভাবে করবো দেখো, তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। যেখানে তোমার মনে হবে যে ডেসক্রিপটিভে সহজ হবে, আর কিছু কিছু জায়গায় সহজ হবে এই রেশিও মেথড, কিছু কিছু জায়গায় সহজ হবে এফিসিয়েন্সি, যেমন হবে সেরকম করবে। তো দেখো ভালো করে শুনবে, একটা পাইপ, অঙ্কটা বোঝো ভালো করে, একটা পাইপ ভর্তি করে কত বলো? একটা পাইপ ভর্তি করবে কত? 1-এর 120 ভর্তি করবে না করবে না? আর এরকম কতগুলো পাইপ আছে? 8টা। একটা পাইপ 1 ঘন্টায় ভর্তি করবে 1-এর 1/120, তাহলে 8টা পাইপ 1 ঘন্টায় কত ভর্তি করবে? এটাই তো নাকি? তাহলে এইটাকে এটা দিয়ে কাটাকাটি করলে কত হবে বলো? 30। 8টা পাইপ যদি 1 ঘন্টা কাটাকাটি, সরি 8টা 30 হবে না, 8 15 120, তাই তো? কত হবে বলো? 15 হবে। তাহলে বলো 8টা পাইপ যদি 1 ঘন্টা চলে, তাহলে কত অংশ ভর্তি হবে বলো? কত অংশ ভর্তি হবে? 1-এর 15 অংশ। এবার খালি, এবার ভর্তি হয়ে গেছে, এবার খালি করবে। একটা পাইপ কত খালি করে বলো? কত খালি করে? 1-এর 54। আর এরকম কতগুলো পাইপ আছে? 3টে। 3 8 54। তাহলে 3টে পাইপ যদি 1 ঘন্টা চলে, তাহলে কতটা খালি হবে বলো? কতটা খালি হবে? 1-এর 18। তাহলে 8টা পাইপ ভর্তি করবে 1 ঘন্টা 1-এর 15, আর 3টে পাইপ খালি করবে কত বলো তো? 1-এর 18। তাহলে ওরা দুজনে মিলে 1 ঘন্টায় কতটা কাজ করবে? 1-এর 15 মাইনাস কত? 1-এর কত বলো? 18। 15 আর 18 এলসিএম করবো, তাহলে 15 আর 18 এলসিএম কত? 90। তাহলে এটা 6 হবে, এটা 5 হবে, তাই তো নাকি? 6 15 90, আর 5 8 কত বলো? 90। মানে 1-এর কত? 1-এর 90। মানে আমার অ্যান্সার কত হবে বলো? আমার অ্যান্সার কত হবে? 90। এইটা হবে আমাদের অ্যান্সার। পরেরটা করব। পরেরটা চলো তোমরা যাদের কাছে, পরেরটা পড়ো। পরেরটা যাই, চলো পরেরটা করো। তোমরা যদি পিএসসি মেন্স মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা যখন দিতে যাবে, তখন তোমাদের এইভাবে অঙ্কগুলো করতে হবে। যারা যারা মেন্সের, মোটামুটি মেন্সের আমি পিএসসি মেন্সের ক্লাস দেবো, ম্যাথের মেন্সের ক্লাস দেবো, যাদের যাদের মনে হচ্ছে যে হতে পারে তারা ক্লাসটা করবে, ওটা অনলাইনে দেবো, ঠিক আছে? অনেকজন বলে রেখেছে। তখন তোমাদের এইভাবে করতে হবে, একটু লিখে লিখে করতে হবে, স্টেপ জাম্প করলে হবে না। যেমনভাবে 8 9 10-এ যেমনভাবে ম্যাথ করতে,
সেইভাবে ম্যাথ করতে হবে, কোনো শর্টকাট মেথড ওখানে হবে না, ঠিক আছে? ওখানে এক্স ধরে অঙ্ক করতে হবে, এরকমভাবে করতে হবে যেরকমভাবে করলাম। চলো পরেরটা দেখো, এটা দেখো, বলছে মার্ক প্রাইস, একটা জামার মার্কস প্রাইস হচ্ছে 4500 টাকা, আর ইট ইজ সোল্ড, বলছে এটা বিক্রি করেছে 2400 টাকায়। বলছে দেখো একটি ফর্কের ধার্য মূল্য 4500 টাকা, পরপর দুটি ছাড়ে 2400 টাকাতে বিক্রি করা হয়, তাহলে 4500 টাকার ওপর দুটো ছাড় দিয়েছে। প্রথম ছাড়টা যদি 20% হয় তাহলে দ্বিতীয় ডিসকাউন্টটা কত? অঙ্কটা বোঝা গেছে? প্রথম ছাড়টা কত পার্সেন্ট? তাহলে দেখো প্রথম ছাড়টা তো 20%, তাহলে বলো দোকানে যখন কেউ জামাটা কিনতে গেছে তখন ওর দাম কত লেখা আছে? বলো কত লেখা আছে? 4500। প্রথম ছাড় তো 20% দিয়েছে, তাহলে 20% মানে কত? 4500 20% কত টাকা বলো তো? 900 টাকা। 4500-র 10% কত বলো? 450। আর তাহলে 20% কত? 900 টাকা। তুমি তাহলে 4500টা থেকে 900 টাকা বিয়োগ করবে, 4500 থেকে 1000 টাকা বিয়োগ করলে কত হয়? 3500। তাহলে 900 টাকা বিয়োগ করলে কত হবে? 3600, তাই তো? যদি প্রথম ডিসকাউন্টটা দিত তাহলে তুমি কত টাকা বিক্রি করতে বলো? কত টাকা বিক্রি করতো? 3600 টাকায়। কিন্তু এর পরে ও বিক্রি করছে কত টাকায় বলো? 2400 টাকায়। তার মানে যদি 20% ডিসকাউন্ট দিত তাহলে 3600 টাকা বিক্রি হতো না? হতো না? আরে বলো তাড়াতাড়ি। এবার কত টাকা বিক্রি করছে বলো? তাহলে এর পরেও তো একটা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 3600 টাকায় ডিসকাউন্ট, 3600 টাকা হলো, আর বিক্রি করছে কত টাকায় বলো? 2400 টাকায়। তার মানে এখনো কত টাকা ডিসকাউন্ট দিয়েছে? 1200 টাকা। তাহলে 3600 টাকায় কত টাকা? 1200 টাকা। মানে 3600 1200 মানে কত? 1/3। আর 1/3 মানে কত অ্যান্সার হবে বলো? কত অ্যান্সার হবে? 33 পূর্ণ কত বলো? 1/3। মানে আমি এটা বলতে চাইছি, দেখো প্রথমে আস্তে আস্তে বোঝো। 4500 টাকার 20%, 4500 টাকার 20%টা মুখে মুখে করো, যে 4500 টাকার 10% হচ্ছে 450, তাহলে 20% কত টাকা বলো? 900 টাকা। তাহলে তুমি যখন 4500 টাকা দাম লেখা আছে তোমাকে প্রথমেই 900 টাকা ছাড় দিয়ে দেবে, তার মানে তোমার প্রথম ছাড়ের পর দাম হয়ে যাবে কত টাকা বলো? 3600 টাকা, তাই তো নাকি? এরপরে তোমাকে কত টাকা ছাড় দিচ্ছে বলো? এরপরে কত টাকা ছাড় দিচ্ছে? 2400 টাকায় বিক্রি করছে তোমাকে, তাহলে এর পরেও তোমাকে ছাড় দিচ্ছে 3600 মাইনাস কত বলো? 2400, মানে কত টাকা বলো? 1200 টাকা। এই পার্সেন্টেজটা কত জিজ্ঞাসা করছে, তাহলে তুমি বলো 3600 টাকায় ছাড় দিচ্ছে কত টাকা বলো? বলো 1200 টাকা। আমি আর হিসেব করবোই না, 1200/3600 মানে কত? 1/3 তো। 12/36 মানে কত? 1/3, আর 1/3 মানে কত অ্যান্সার হবে? 33 পূর্ণ কত? 1/3। ডিরেক্ট অ্যান্সার লিখবো, 3600 টাকা 1200 টাকা মানেই 1/3 অংশ। তার মানে আমার অ্যান্সার কত হবে বলো? 33 পূর্ণ কত পার্সেন্ট বলো? 1/3%। ঠিক আছে? এইভাবে অঙ্ক করবো যাতে আমাদের পরের অঙ্কটার জন্য আমরা সময় বাঁচাতে পারি। এরকমভাবেই ভাবতে হবে, কিন্তু ভাবনা চিন্তাটা এইভাবেই রাখতে হবে। পরের অঙ্কটা যাবো আমরা। পরের অঙ্কটা চলো। যতটুকু মাইন্ড ক্যালকুলেশন করা যায় ততটুকুই করব, যতটা স্টেপ এগোনো যায়, কারণ সময় অনেক কম হয়েছে। সবার হয়েছে? চলো পরেরটা করো। না বুঝতে পারলে বলবে। আচ্ছা, 11 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা জানি তো? আমি এরকম কয়েকটা সেটে পরপর ফলো করছি, এই ডিভিজিবিলিটি থেকে দিচ্ছে 11 দ্বারা, 9 দ্বারা, 45 দ্বারা, 90 দ্বারা, এরকম অঙ্ক দিচ্ছে। বলো 11 দ্বারা বিভাজ্য কী হবে বলো? একটা ছেড়ে তো, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটার সাথে কত বলো? এটা। তাহলে 9 আর 10 আর 4 14, 7 আর 7 14 মিলিয়ে যাচ্ছে তো, তাহলে এইটাই হবে 11 দ্বারা কি বলো? বিভাজ্য। তাকে বুঝতে পারলে কি না? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম তো এটা আমরা শিখেছি। 9 আর 10 আর 4 14, আর ওপরটাও দেখো 7 আর 7 14, এদের বিয়োগফল যদি 0, 11, তারপর কত বলো? 22, 33 এরকম হয়, তখন আমরা কি বলবো বলো? দেখো এটা হবে না। 9 আর 5 কত বলো? 14, 14 আর 3 কত? 17, আর 6 আর 2 8, 8 থেকে 17 বিয়োগ করলে হয় কি? ওটা হয় কি? হয় না তো? চলো পরেরটা করবো আমরা। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার কত বলো? ফার্স্ট অপশন। প্রত্যেকটা অঙ্ক কমন পাবে, তোমরা একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। জিকে, জিআই, রিজনিং, এই কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো স্ট্যাটিক জিকে ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আর বাড়ি থেকে বেরোবে না, একদম বাড়ি থেকে বেরোবে না, ভালো করে পড়াশোনা করো, সামনে অনেক পরীক্ষা আসছে। চলো পরেরটা করো। এটা বলো কী হবে? আচ্ছা, এরকম এই ধরনের অঙ্কগুলো আমরা পরের দিন শুরু করব। এই ধরনের যত ধরনের অঙ্ক আছে পরের দিন করাবো। বোঝা গো? দুটো ট্রেন 130 মিটার আর 120 মিটার রানিং অন প্যারালাল লাইন্স, সেম ডিরেকশন, 40 and 50 কিলোমিটার পার, হাউ মাচ টাইম দে উইল পাস ইচ আদার। আচ্ছা, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, দুজনকে কখন ক্রস করবে বলেছে, তাই তো? তাহলে একটা ট্রেন আর একটা ট্রেন একই দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিড কী হবে? বিয়োগ হবে। একই দিকে গেলে কী হবে? বিয়োগ হবে না? হবে না? আর দূরত্বটা কী হবে বলো? দূরত্বটা কী হবে? দুটো ট্রেনের লেন্থ কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে উপরে মানে দেখো মিটিং টাইম মানে কি বলো? মিটিং টাইম মানে কি?
আমরা তো পড়ে এসেছি, বলো মিটিং টাইম মানে কি? ডিস্টেন্স বাই কি বলো? রিলেটিভ স্পিড। এখানে ডিস্টেন্সটা হবে এই 130 আর 120, মানে কত বলো তো? 200 কত 50। এবার রিলেটিভ স্পিড দেখো, দুজনে তো একই দিকে যাচ্ছে, দুজনে একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হয়? 50 মাইনাস কত বলো 40, মানে কত হবে 10। এবার ওপরেরটা মিটার আর নিচেরটা কিলোমিটার, ওপরেরটা তো মিটার আর নিচেরটা কি বলো কিলোমিটার, তাহলে এটাকে মিটারে কনভার্ট করে দাও, কত দিয়ে গুণ করে দেবো? 5 এর 18 দিয়ে গুণ করে, এটা হবে আমাদের অ্যান্সার। ওদের কখন দেখাবো? এই বোঝা গেছে না বোঝায়নি? বোঝা গেছে? 18/5 করো আর এটা 1/10 করো, তাহলে 5 10 50, কত সেকেন্ড বলো? 90 সেকেন্ড পরে একে অপরকে ক্রস করবে। পরীক্ষার হলে তুমি বুঝেই গেছো যে ওপরে আমাকে 250 লিখতে হবে। শোনো ভালো করে, ওপরে 250 লিখতে হবে, ওপরে 250 লিখলে তুমি এটাও জানো নিচে আমাকে এই দুটোর বিয়োগফল লিখতে হবে, কত বলো 10। তুমি এবার 10টা তুমি এটাও জানো 10টা উল্টে যাবে, 10টা উল্টে গেলে কত হবে? 1/10 হবে। তুমি এটাও জানো নিচে 5 এর 18 হবে, তুমি এটাও জানো যে 18 5 এর 18টা আবার উল্টে যাবে, কত হবে? 18 5 হবে। এইটা পরীক্ষার হলে লিখবে। এইটা কি বললাম বুঝতে পারলে না? বলে না বুঝতে পারলে? এইটা তখনই হবে যখন তুমি অঙ্কটা দুবার প্র্যাকটিস করছো। তুমি জানো ওপরে স্যার 250 লিখতে হবে, 250 লিখলাম। তুমি নিচে জানো 10 লিখতে হবে, 1/10 লিখলাম। নিচে জানো 5 এর 18 লিখতে হবে, তাহলে উল্টে গেলে কত লিখবে বলো? 5 এর 18। এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা করো। এতে কি হবে? একটা দুটো অঙ্ক ফাঁসানোর অঙ্ক থাকে প্রত্যেক সেটে, সেই ফাঁসানো অঙ্কগুলোর কবলে না পড়াই ভালো। ওইগুলো যদি তোমার হাতে শেষের সময় থাকে তাহলে সেই অঙ্কগুলোই তুমি হাত দেবে, নাহলে ওই অঙ্কগুলো কি করবে? তোমার পুরো পরীক্ষাটা 12টা বাজিয়ে দেবে, জিকেগুলোকেও 12টা বাজিয়ে দেবে। ঠিক আছে, আর ওই ফাঁসানো অঙ্কগুলোর জন্য তোমাকে এগুলো সময় বার করতে হবে, তাহলে তুমি 100% অঙ্ক অ্যান্সার করতে পারবে। চলো পরেরটা দেখো, পরেরটা দেখো। আচ্ছা, এই অঙ্কটা কি বলছে দেখো, এটা বীজগণিতের অঙ্ক। বলছে দেখো স্কোয়ার অফ দ্য সাম, স্কোয়ার অফ দ্য সাম, এই কথাটার মানেটা কি? স্কোয়ার অফ দ্য সাম অফ দ্য টু গিভেন ন্যাচারাল নাম্বার। বর্গ করব, কার বর্গ করব? না যোগফলের বর্গ করব। কাদের যোগফল? না দুটো কি বলো স্বাভাবিক সংখ্যা, দুটো স্বাভাবিক সংখ্যা যোগফলের বর্গ করব, মানে স্কোয়ার করব, সেটা কত 700 কত 84। মানে এটা বলছে ধরো একটা স্বাভাবিক সংখ্যা এ আর ধরো আর একটা স্বাভাবিক সংখ্যা বি, এদের যোগফল করলাম, এইটার হোল স্কোয়ার করব। এইটা হচ্ছে কত বলো তো? 700 কত বলো 84। প্রত্যেকটা লাইন ভালো করে বুঝবে। দ্য স্কোয়ার অফ দ্য সাম, দ্য স্কোয়ার, প্রথমে বলেছে বর্গ করো, কার বর্গ করব? অফ দ্য সাম অফ দ্য টু গিভেন ন্যাচারাল নাম্বার, দুটি স্বাভাবিক সংখ্যার যোগের বর্গ। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যা, একটা এ আর একটা বি, তাদের যোগফলের বর্গ করলাম, তাহলে কত হলো বলো? 700 কত বলো 84। এবার কি বলছে দেখো, হোয়াইল দ্য প্রোডাক্ট অফ দ্য টু গিভেন নাম্বারস, বলছে ওই দুটো সংখ্যার গুণফল কত বলো? 100 কত 92। তাহলে তোমাকে এটাও বলে দিয়েছে যে এ আর বি গুণ করলে হয় কত বলো তো? এ আর বি গুণ করলে কত হয় বলো? 100 কত বলো 92। ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন স্কোয়ার অফ দিস টু গিভেন। এবার কি বলছে দেখো, পজিটিভ ডিফারেন্স বের করতে বলেছে। বলছে গিভেন কাদের? বিটুইন দ্য স্কোয়ার অফ দিস টু গিভেন নাম্বার। এবার বলছে দেখো স্কোয়ার অফ দিস টু গিভেন নাম্বার, স্কোয়ার অফ দি টু গিভেন নাম্বার মানে কি? এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। দেখো দুটো লাইনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ভালো করে শোনো, গুলিয়ে যায় আমাদের কোথায়? দ্য স্কোয়ার অফ দ্য টু গিভেন নাম্বার, স্কোয়ার অফ দ্য টু গিভেন নাম্বার, যে নাম্বারগুলোর স্কোয়ার করো। তাহলে নাম্বার একটা এ আর একটা বি, তাহলে ওদের স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কি বলো বি স্কোয়ার। আর এখানে কি বলছে দেখো, এখানেও বলেছে দ্য স্কোয়ার, আর এখানেও কি বলেছে বলো? এখানেও কি বলেছে বলো? দ্য স্কোয়ার। এখানে বলছে দ্য সাম অফ দ্য টু গিভেন নাম্বার, মানে দুটো নাম্বারের যোগফলের বর্গ। আর এখানে কি বলছে বলো তো? এখানে কি বলছে বলো? অফ দ্য টু গিভেন নাম্বার, দুটো নাম্বারের বর্গের ডিফারেন্স। দুটো নাম্বারের বর্গের ডিফারেন্স মানে কি? এ স্কোয়ার মাইনাস কি বলো বি স্কোয়ার। মানে আমাদের প্রথমে, আমি এটা বলতে চাইছি, আমাদের প্রথমে এটা মনে হতে পারতো যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নয়, এটা কি বলো? এ প্লাস বি তার কি বলো হোল স্কোয়ার। তাহলে বলো এটা তো পরিষ্কার বুঝতে পারছি, এটা কার স্কোয়ার? 24। এ প্লাস বি সমান কত বলো তো? এ প্লাস বি সমান কত হবে? 28, সরি 24 স্কোয়ার তো 576। এটা 16 আর 12, একদমই তাই। দেখো একটা 16 আর একটা কত বলো 12। দেখো 16 আর 12 গুণ করলে কত হয় বলো? 192। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে 16 স্কোয়ার মাইনাস কি বলো 12 স্কোয়ার। 16 স্কোয়ার হয় কত বলো তো? 200 কত বলো 56, আর 12 স্কোয়ার কত বলো তো? 100 কত 44। এ দুটো বিয়োগ করে দেখো কত আসছে। 100 কত বলো 12, 112 হবে আমাদের অ্যান্সার। এখান থেকে ভ্যালু পুটিং করবে, দেখতে পাচ্ছ এ প্লাস বি সমান 28, এ বি সমান এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করা যাবে। আর নাহলে এখান থেকে অঙ্কটা করতে পারবে,
মান ধরে এ প্লাস বি দিয়ে আছে, তাহলে এ মাইনাস বি বের করতে হবে। এ প্লাস বি থেকে আমরা এ মাইনাস বি বের করতে পারবো না, কারণ এ বির মান তো দেয়াই আছে। এ প্লাস বি থেকে এ বি বার করবো, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বড় হবে, ভ্যালু পুটিং করলেই চলে আসবে। আমরা কিন্তু 3 ভেরিয়েবল কিউব আইডেন্টিটিস এখনো করিনি, এটা খুব তাড়াতাড়ি করাবো। আর এইটা কিন্তু করে দিয়েছি, এই সেট তোমাদের করে দিয়েছি বীজগণিতে, দেখবে এরকম অঙ্ক আছে। চলো হয়েছে, বীজগণিতের অঙ্কটা এরকম লেখা অঙ্ক আকারে দিয়ে দিয়েছে পাটিগণিতে, হয়েছে সবার। চলো পয়েন্টটা এটা করো সবাই। আচ্ছা এই অঙ্কটা শোনো, এটা একটু অদ্ভুত টাইপের অঙ্ক আমি করে দিচ্ছি, এটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, এরকম একটা দুটো করে অঙ্ক সেটে বেরোচ্ছে। দেখো কি বলছে, দেখো বলছে এর ডিভাইজারগুলো বের করতে বলেছে, আর পারফেক্ট স্কোয়ার, যেগুলো পারফেক্ট স্কোয়ারে আছে। দেখো এদের ডিভাইজার মানে কি বলো তো, ডিভাইজার মানে গুণনীয়ক। যেমন যদি বলি 12 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে 12-র গুণনীয়ক কোনগুলো বলো, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, আর কত দিয়ে যায়, 12 দিয়ে যায়। তাহলে এতগুলো 6-এর গুণনীয়ক কোনগুলো, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, আর কত দিয়ে, 6 দিয়ে। তাহলে সেরকম 484-র গুণনীয়ক তো অনেক গুণনীয়ক আছে, কিন্তু এমন গুণনীয়ক বলতে হবে যেগুলো পারফেক্ট স্কোয়ারে আছে। মানে দেখো 484 কার স্কোয়ার বলো, বোঝানোর জন্য বোঝাচ্ছি, 484 22 স্কোয়ার, তার মানে 22 ইন্টু 22, তার মানে এটা কত বলো, 2 ইন্টু 11, আর কত বলো, 2 ইন্টু কত, 11। তাহলে এছাড়াও একজন আছে, কে বলো তো, 1 আছে, এছাড়াও আর একজন কে আছে, আর একটা হচ্ছে 22 আছে, 22 ইন্টু 22, মানে আমি বলতে চাইছি ভালো করে শোনো, 1 ভালো করে শুনবে, 2 দেখো 2-ও তো জোড়া জোড়া আছে, আর 1 আছে, এক তো ভাগ যাই, কি বলছি বুঝতে পারলে না। এবার দেখো আর কে জোড়া আছে বলো, 11 আছে, আর কে জোড়া আছে, 22 আছে, আর কে আছে, আর তো কেউ নেই, 1 আছে, 2 আছে, 11 আছে, 22 আছে। তাহলে এদের বলছে, এদের কি বলছে, দ্য ডিভাইজার অফ দ্য টোটাল, বলছে দেখো এদের বলছে হোয়াট ইজ দ্য সাম, এদের সাম হুইচ আর পারফেক্ট স্কোয়ার। এবার এদের স্কোয়ার করো, দেখো 1 স্কোয়ার কত 1, 2 স্কোয়ার কত 4, 11 স্কোয়ার কত বলো 121, আর 22 স্কোয়ার কত বলো তো 400 কত বলো 84। আর তুমি এমনি অপশান টেস্ট করতে পারো, দেখো এর থেকে একটাই বড় অপশান আছে, কত বলো তো 610, এগুলো যোগ করে দাও, 610। আচ্ছা তোমাদের গুণনীয়ক বের করার নিয়মটা সবার মনে আছে তো, মনে আছে সবার গুণনীয়ক বের করার নিয়মটা, বলো সবার মনে আছে তো গুণনীয়ক বের করার নিয়ম, মনে আছে তো, যা পাওয়ার বেরোবে তার সাথে 1 যোগ করে দিতে হবে, আর সেগুলোকে গুণ করতে হবে, মনে আছে তো। চলো পরেরটা, যাদের হয়ে গেছে পরেরটা করো। এটা বলো তোমরাই বলো কত অ্যান্সার হবে, করেছো, কত এসছে, হ্যাঁ দশমিক অ্যাপ্রক্স নাও। বলছে 2017 থেকে 2020 সাল পর্যন্ত ইয়ারফোনের বিক্রি কত বেড়েছে। 2017 সালে ইয়ারফোন কত বলো সবাই বলো, 2017 সালে কত 49 দশমিক কত বলো 7, আর 2020 সালে কত বলো 84, এইটা কত বেড়েছে। তাহলে কত বিয়োগ করো, তোমরা বিয়োগ করে দেখো কত বাড়ছে, 49-এ বাড়ছে অত, এটাতে কত, অ্যাপ্রক্স নেবে, কত হয়েছে। দেখো আমরা প্রথমে করব, দেখো তুমি বুঝতে পেরেছো অঙ্কটা সবাই, বলছে 2017 থেকে 2020 সাল পর্যন্ত, এদিকে দেখো এটা হচ্ছে 2016 সালের বিক্রি, এটা 2017 সালের বিক্রি, সেলস অফ দ্য ব্লুটুথ ইয়ারফোনস লাখে বলেছে, কিন্তু আমরা এগুলো এটা সংখ্যা দিয়ে ভাবো সুবিধা হবে। তাহলে 2017 সালে বিক্রি হয়েছে 49.7, আর 2020 সালে বিক্রি হয়েছে কত বলো তো 84, তার মানে কত বেড়েছে বলো, কত বেড়েছে, 84 থেকে আমরা বিয়োগ করব কত বলো 49 কত বলো 7, তাহলে কত আসছে দেখো কত বলো 34.3। এইটা এবার পার্সেন্টেজে করতে বলেছে, বলো কোনটাকে নিচে রাখবো বলো, 2017 49.7-এ বেড়েছে কত 34 কত 3, 49.7-এ বেড়েছে 34.3, 100-এ কত, দেখো কত অ্যান্সার আসছে, একটার পর দশমিক তুলে দাও, দিয়ে দেখো কত আসছে, এটা সম্ভবত আসবে 60, এরকম কিছু একটা অ্যান্সার আসবে, দেখো তো কত আসছে,
এটা বড় করেই করতে হবে, এটা গুণ করেই করতে হবে। ওইটা 34,300 করো আর নিচে 497 দিয়ে ভাগ করো, কত আসছে দেখো। 69, কত আসছে? 69 তো, 69% অ্যান্সার আসবে। চলো পরেরটা দেখো। তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে কত পার্সেন্ট বলো, কত পার্সেন্ট? 60 কি বলো, 9%। চলো যাদের হয়ে গেছে পরেরটা করো। সমকেন্দ্রিক বৃত্ত মানে, সমকেন্দ্রিক বৃত্ত মানে একটা কেন্দ্র হবে, একটা কেন্দ্রের ওপর দুটো বৃত্ত, একটাই কেন্দ্র, ভালো করে শোনো, এটা কেন্দ্র, এই কেন্দ্রের ওপর প্রথম বৃত্ত এটা আর দ্বিতীয় বৃত্ত এটা, এটাকে বলে সমকেন্দ্রিক বৃত্ত। আর যার ইংরাজি টার্ম হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলস, যার ইংলিশ টার্ম কি বলো, কনসেন্ট্রিক সার্কেল। বলছে C1 আর C2, ভালো করে শোনো, C1 আর C2 মানে সার্কেল 1 আর সার্কেল 2, মানে বৃত্ত 1 আর বৃত্ত 2, দুটো বৃত্ত যাদের, বলছে দেখো সাজ দ্যাট রেডিয়াস অফ দ্য C2 মানে দ্বিতীয় বৃত্তটা কম ইজ লেস দ্যান দ্য রেডিয়াস অফ দ্য C1। বলছে দ্বিতীয় বৃত্তটা ছোট, C2টা ছোট, কার থেকে ছোট বলো, কার থেকে ছোট? C1 এ, তার মানে C1টা বড়, এটা নিজের বোঝার জন্য লিখলাম। C2টা ছোট, তার মানে C2টা ছোট মানে এই ছোট বৃত্তটা কি বলো, C2, আর বড় বৃত্তটা কি, C1। এইটার মানে এটা প্রথম লাইনে এই অবধি এইটার মানে বলে দিয়েছে। তাহলে এরকম যখন পড়বে এরকম একটা ছোট্ট করে পাশে লিখে রাখবে, তাতে সুবিধা হবে। আর বুঝতে পারলে তো মিটিয়ে গেল। বলছি AB একটা কর্ড, AB একটা জ্যা, C1 অফ দ্য লেন্থ 12 সেন্টিমিটার। বলছে AB ইজ দ্য কর্ড অফ C1। বলছে C1 তাহলে কোন বৃত্তটা বলো, C1 তো বড় বৃত্তটা, তাহলে এই বড় বৃত্তটার একটা জ্যা হচ্ছে কি বলো, একটা জ্যাকে AB, যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে আমরা সবাই জানি জ্যা কাকে বলে, একে জ্যা বলে তো, এগুলো তো জ্যা। এই জ্যাটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলো, 12 সেন্টিমিটার। ভালো করে শোনো, এবার বলছে টাচিং C2, বলছে ওই জ্যাটা C2টাকে ছেদ করেছে অ্যাট কি বলো, পিতে, তার মানে নিশ্চয়ই জ্যাটা এরকম গেছে, বলো জ্যাটা কিরকম যাবে, এরকম গেছে। তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য কত বলো, এই জ্যাটার দৈর্ঘ্য কত, 12। আর তোমরা একটা জিনিস জানবে যে কেন্দ্র থেকে ওই জ্যায়ের ওপর যদি লম্ব টানো তাহলে এটাকে দুটো পার্টে ভাগ করে দেয়, সমান পার্টে। মানে এটা যদি 10 হয় তাহলে এটা 5 হবে, এটা 5 হবে, এটা 12 হলে এটা কত হবে, 6 হবে। তার মানে এইটাকে যদি তুমি ভাগ করে দাও তাহলে এইটাও 6 হবে আর এটাও কত হবে, 6 হবে। তার একটাই কারণ, বলেছে এবি জ্যাটা কত কত সেন্টিমিটার বলো, কত সেন্টিমিটার, 12। টাচিং পি মানে কোথায় ছেদ করেছে বলো, কোথায় ছেদ করেছে, পিতে। তাহলে এবার বলেছে এইটা হচ্ছে এবি জ্যা, এটা হচ্ছে কি বলো, এবি কি বলো, জ্যা। একদম সহজ কোশ্চেন। বলছে এপির লেন্থ কত, মানে এ থেকে পি এর লেন্থ কত, কত কত মিটার হবে, 6 সেন্টিমিটার। পরেরটা করো যাদের হয়ে গেছে। আচ্ছা এই অঙ্ক, এরকম অঙ্ক পরপর দুটো সেটে দেখলাম যে এরকম একই অঙ্ক দিচ্ছে, পরপর দুটো সেটে দেখলাম। আচ্ছা এই অঙ্কটা যাওয়ার আগে কিছু কথা বলে রাখি। একবার দেখো সবাই, ধরো এটা একটা বৃত্ত, দেখো ধরো এটা একটা বৃত্ত, ভালো করে শুনবে, এটা একটা বৃত্ত। ধরো তুমি বৃত্ত চাপ বের করছো, বৃত্ত চাপ, এইটাকে বৃত্ত চাপ বলে। এই যে একটা বৃত্তের তুমি যদি একটুখানি পরিধি থেকে একটু অংশ কেটে নাও তাহলে এইটাকে বলে, এটাকে কি বলে বলো, এটাকে কি বলে বলো, এই যে এটাকে কি বলে, সরি এটাকে কি বলে বলো, এটাকে কি বলে বলো, বৃত্ত কি বলো, চাপ। এটাকে বাংলায় বৃত্তচাপ বলে, ইংরাজিতে বলে ARC, ইংরাজিতে কি বলে বলো, আর্ক। এবার দেখো ধরো এই বৃত্ত, এটা হলো বৃত্তচাপ, আর এইটাকে বলে বৃত্তাংশ। এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলে, এই জায়গাটাকে কি বলে বলো, বৃত্তাংশ। মানে ধরো একটা গোল কেক, সেখান থেকে তুমি একটা টুকরো কেটে নিচ্ছ, সেটা এটাকে আমরা কি বলবো বলো, বৃত্তাংশ। আর ইংরাজিতে বলে সেক্টর এরিয়া, ইংরাজিতে বলে সেক্টর এরিয়া। একদম সহজ জিনিস, দেখো ভালো করে শুনবে। তুমি যদি বৃত্তচাপ বের করো, বলো বৃত্তচাপটা কার অংশ, পরিধির অংশ, বলো সবাই বৃত্তচাপটা কার অংশ, পরিধির অংশ। তাহলে এই আর্ক ARC এটা হয় θ/360, থিটা মানে কোণের মান, আর কিছুই নয়, এর সঙ্গে পরিধিটা গুণ করে দেবে। পরিধির ফর্মুলা কি বলো, 2πr। বলো বুঝতে পারলে না, পারলে না? যখন তুমি বৃত্তচাপটা বের করছো তাহলে তুমি এইভাবে মনে রাখবো যে এটা কার অংশ, এটা কার অংশ বলো, কার অংশ, বৃত্ত
কার অংশ বলো? পরিধির অংশ। তার মানে পরিধিটা গুণ করব। আর যখন তুমি এই যে সেক্টর এরিয়া বের করবে, সেক্টর এরিয়া, ভালো করে শোনো, তখন ফর্মুলা একই, এটাও লিখবে থিটা বাই কত লিখবে বলো? 360। মানে এই যে কোণটা, এটা 360, পুরো একটা বৃত্ত কত ডিগ্রি কোণ বলো? 360 ডিগ্রি। তাহলে তার মানে এটা 360 ডিগ্রির মধ্যে এত ডিগ্রি, মানে হিসাবটা এরকম দাঁড়াচ্ছে। এবার বলো এই যে এইটা কার অংশ বলো? ক্ষেত্রফলের অংশ। এই যে জায়গাটা, এই তো লেখাই আছে তো, কি বলো? সেক্টর কি বলো? এরিয়া। তাহলে এটা কার অংশ বলো? কার অংশ? ক্ষেত্রফলের অংশ। তখন এর সঙ্গে তুমি কি গুণ করবে বলো তো? পাই কি বলো? আর স্কোয়ার গুণ করবে। ব্যাস এতটুকুই কাজ, আর কিছু কাজ নয়। বুঝতে পারলে? তাহলে যখন তুমি চাপ বের করছো তখন এর সঙ্গে 2 পাই আর গুণ করবে। যখন তুমি ভেতরের জায়গা বের করছো, সেক্টর এরিয়া বের করছো, তখন তুমি কি গুণ করবে বলো? পাই আর স্কোয়ার গুণ করবে। আর কাজ শেষ, আর কিছু কাজ নেই। এটাকেই তোমাকে বিভিন্ন রকম ভাবে দেবে। বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা গেছে? তাহলে এইটা থিটাটা কি বলো? থিটা ডিগ্রি কোণের মানটা বলে দেবে তোমাকে এখানে। বুঝতে পারলে না? বলে না? বুঝতে পারলে? এখানে কোণের মানটা কি বলো? বলে দেবে। এই দুটো কাজ। তাহলে আর্ক যখন বের করবে এ আর সি, মানে বৃত্তচাপ, তখন হবে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। আর যখন তুমি সেক্টর এরিয়া বের করবে, থিটা বাই 360 ইন্টু কি বলো? পাই আর স্কোয়ার। বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা গেছে? তো এখানে যে অঙ্কটা দিয়েছে দেখো, এখানে একটুখানি একটু একই অঙ্ক দিয়েছে, একটু বড় অঙ্ক দিয়েছে। তো দেখো তোমরা এবার প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। দেখো ভালো করে শোনো কি বলছে। দেখো এবি দৈর্ঘ্য বৃত্তে আর ব্যাসার্ধের 3 গুণের সমান। ভালো করে শোনো, বলছি ইন দ্য গিভেন ফিগার লেন্থ অফ দ্য এবি। বলো এবি কোনটা? তোমাদের দেখে কি মনে হচ্ছে এবি কোনটা? বলো এবি তো এটা, বলো সবাই। এটা তো এবি, তার মানে এটা কি? বৃত্তচাপ। এই বৃত্তচাপটা কি বলছে দেখো, বলছি ইকুয়াল টু দ্য 3 টাইমস অফ দ্য রেডিয়াস অফ দ্য আর। এটা তো রেডিয়াস, এটা রেডিয়াস, এটা এগুলো সব রেডিয়াস তো। বলো সবাই, এটা যদি কেন্দ্র হয় তাহলে এগুলো কি বলো? এগুলো কি? রেডিয়াস। বলছি এর 3 গুণ, তার মানে এটা যদি আর হয় তাহলে এটা কি বলো? এটা 3 আর। এটাই তো বলেছে। ব্যাস, এবার কোশ্চেন দিয়েছে, বলছে দেখো ফাইন্ড দ্য সেক্টর এরিয়া। বলছে এই সেক্টর এরিয়াটা বের করো। ও এ বি, দেখো ও এ বি, তার মানে তো এই জায়গাটাই সেক্টর এরিয়া, মানেই এইটা। এবার কি বলছে দেখো, ইন টার্মস অফ রেডিয়াস, মানে আর এর সাপেক্ষে বের করো। কোনো কিছু তো মান দেয়া নেই, তার মানে যা হবে ওটাই লিখতে হবে। এবার পার্ট বাই পার্ট বোঝাচ্ছি। বলো তোমাকে এখানে কি উত্তর বের করতে হবে? বলো কি উত্তর বের করতে হবে? বলো কি উত্তর বের করতে হবে? বলো এই সেক্টর এরিয়াটা। তাহলে এবার তোমরা বলবে, না বুঝতে পারলে বলবে। বলো সেক্টর এরিয়ার ফর্মুলা কি? থিটা বাই বলো 360 ইন্টু কি বলো? পাই আর স্কোয়ার। আর এর মান তো আমরা জেনে গেছি, এটা আর হলে এটা কি হবে বলো? 3 আর। এর তো আর কিছু জানার নেই। তার মানে আমাদের দরকার কোনটা বলো? থিটাটা। আমাদের জানা দরকার কোনটা? থিটা। এবার বলো থিটার মানটা এতটুকু বোঝা গেছে, আমাদের কি দরকার বলো? থিটা। এবার বলো থিটার মানটা কি করে বের করবে? বলো কি করে বের করবে? বলো থিটা। এবার তো থিটার বের করার জন্য এখানে তো একটা অপশন দিয়েছে, বৃত্তচাপটা কত বলেছে বলো? বৃত্তচাপটা কত? 3 আর তো। দেখো এদিকে দেখো, থিটা তোমরা বলবে না বুঝতে পারলে, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, এটা সমানই 3 আর। বলো বৃত্তচাপের ফর্মুলা বললাম তো, বৃত্তচাপের ফর্মুলা কি বলো? বৃত্তচাপের ফর্মুলা বলো, বৃত্তচাপের ফর্মুলা বলো। এই যে বৃত্তচাপের ফর্মুলা কি? থিটা বাই 360 ইন্টু কি? 2 পাই আর। তাহলে ওটাই তো করলাম। বলো থিটা বাই 360 এটা সমান কত হবে বলো? এটা সমান কত লিখবো বলো? 3 আর। এত অবধি করলাম, ভালো বলো বুঝতে পেরেছো না বুঝতে পারছো না? আর এটা তো বলো না, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর মানে কি? বৃত্তচাপ তো। আর বৃত্তচাপটা এখানে কত? 3 আর। এটা 3 আর লেখা যায় না? লেখা যায় না? এখান থেকে আমি কার মান বের করবো? থিটা। ব্যাস থিটার মানটা বের করো শুধু। থিটার মানটা গিয়ে এখানে পুট করে দেবো, আর কিছু কাজ নেই। দেখো এই আর এই আর কেটে দাও, তাহলে ওপরে হচ্ছে 2 পাই আর থিটা, এটা সমান 3 ইন্টু কত ডিগ্রি বলো? 360। তাহলে থিটার মান কি দাঁড়াবে বলো? 3 ইন্টু 360 বাই কি বলো? 2 কি বলো? পাই। দেখো বুঝতে পারলে কিনা? এবার এখানে বসিয়ে দাও, 3 ইন্টু 360 বাই 2 পাই। দেখো এই থিটার মানটা এখানে বসিয়েছি, এটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এবার ঠিকঠাক অঙ্কটাকে সেট করে নাও, আর যদি বুঝতে পারো তাহলে আর কোনো অসুবিধা হবে না। 2 পাই, এই 360টা উল্টে যাবে, 1 বাই 360 হয়ে যাবে, ইন্টু হবে পাই আর স্কোয়ার। অঙ্ক হয়ে গেছে। দেখো এদিকে 360 কেটে গেল, আর এখানে পাই আর এখানে পাই কেটে গেছে। আর কি কাটাকাটি যাবে? আর কিছু কাটাকাটি যাবে? আর যাচ্ছে না তো। তাহলে কি উত্তর আসছে? 3 এর 2, আর এখানে কি আছে বলো? আর স্কোয়ার। এটাই অ্যান্সার। 3 এর 2 মানে কি? 3 এর 2 মানে 1 পূর্ণ 1 এর 2 তো। আরে বলো তাড়াতাড়ি, 3 এর 2 মানে কি? 1 পূর্ণ কত বলো? 1 এর 2। 1 পূর্ণ 1 এর 2 মানে কত? এখানে যা অপশান আছে দেখতে পাচ্ছি 1 দশমিক কি বলো? 5 আর স্কোয়ার।
এবার এই অঙ্কটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে এমনি ছোট হয়ে যাবে পরে। পরপর দুটো সেটে দেখলাম। হয়েছে সবার? চলো পরেরটা করো। হয়েছে সবার? হয়েছে? চলো পরেরটা যাচ্ছি, পরেরটা করো সবাই। এটা বলছে দেখো অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ, অ্যাভারেজ থেকে দিয়েছে, বলছে 27 বছর। 4 নিউ ফ্রেন্ডস যাদের বয়স গড় বয়স 25 বছর। দ্য অ্যাভারেজ এজ অফ দ্য গ্রুপ ইজ 26 ইয়ার্স। হাউ মেনি পিপিল আর অরিজিনালি দ্যার? দেখো এটা দুরকম 3 রকম ভাবে করা যায়। তুমি অ্যালিগেশন দিয়েও করতে পারো আর এমনি নর্মালি করতে পারো। আগে নর্মালি দেখাচ্ছি, দেখো আগে অঙ্কটা পড়ো সবাই। একদল বন্ধু ছিল, কতজন ছিল বলেনি, যাদের গড় বয়স 27 বছর। ওখানে 4 জন বন্ধুর গড় বয়স যোগ দিলে হয়ে যায় 25 বছর। তাহলে আবার পুরো গ্রুপের গড় বয়স হয়ে যায় কত বছর বলো? 26 বছর। তাহলে প্রথমে কতজন ছিল? প্রথমে দেখো একদল লোক ছিল যাদের গড় বয়স কত? 27 বছর। সেখানে 4 জন নতুন যোগ দিয়েছে, যাদের গড় বয়স কত বলো? 25 বছর। যে 4 জন যোগ দিয়েছে তাদের গড় বয়স কত? 25 বছর। আর প্রথমে যারা ছিল তাদের গড় বয়স কত ছিল? 27। এর ফলে এরা যেই যোগ দিচ্ছে তাহলে এদের গড় বয়সে একটু পার্থক্য হবে, তখন ওই 27টা কমে হয়ে যাচ্ছে কত বলো? 26। তাহলে বলছে প্রথমে কতজন ছিল। বোঝা গেছে না? বোঝা যায়নি? বোঝা গেছে? দেখো ভালো করে শোনো, এটা যদি অ্যালিগেশনে করো এক্ষুনি হয়ে যাবে। এমনি এমনি এক্স বোঝো, এদিকে টোটাল বয়স করবে, এদিকেও টোটাল বয়স করবে। আমি প্রথমে ধরে নিলাম এক্স জন ছিল, ভালো করে শুনবে। ওই এক্স জনের টোটাল এক্স জনের গড় বয়স কত ছিল বলো? 27। তাহলে টোটাল বয়স কত হবে? এক্স ইন্টু 27। বলো হবে না? হবে না? হবে না? হবে না? এবার বলো এখানে টোটাল বয়স বের করছি, এবার বলো এখানে কতজন যোগ দিয়েছে? বলো কতজন যোগ দিয়েছে? 4 জন। আর যাদের গড় বয়স কত? 25। তার মানে তাদের টোটাল বয়স কত হবে বলো? 4 গুণিতক কত? 25। তাহলে এটা হলো সবার গড় বয়স বেরোলো। এবার বলো এখন সবার গড় বয়স কত? 26। তাহলে এখন লোকজন কতজন? আগে ছিল এক্স আর এখন 4 জন যোগ দিয়েছে। বলো বুঝতে পারলে না? পারলে না? বুঝতে পারলে? এখান থেকে এক্স এর মানটা বের করলেই এসে যাবে যে এখানে কতজন আছে। এখানে কতজন কি বলো আছে। তো করো এটা। দেখো এইটা সবার, এটা টোটাল বয়স, 4 জনের টোটাল বয়স যোগ করলে পুরো দলটার টোটাল বয়স বেরোলো। আর এখন দলে আছে x+4, তাদের গড় বয়স কত? 26। ঠিক আছে, তো এটা করে দেখো। এখানে হচ্ছে 26x, এখানে 27x। এই 26xটা এদিকে চলে এলে এক্স হয়ে যাবে, তাই তো নাকি? আর এখানে কি বলো? 4 হবে এক্স এর মান তো? হ্যাঁ এক্স এর মান 4 হবে। আমি বলছি এখানে 27x আর এখানে এক্স এর সঙ্গে যখন 26 গুণ করবে তাহলে কত হবে? 26x। ওই 26xটা যখন এদিকে আসবে বিয়োগ হয়ে যাবে। তাহলে 27x থেকে 26x বিয়োগ করলে কত হবে? এক্স। এখানে হচ্ছে 100, 25 ইন্টু 4, আর এখানে 26 ইন্টু 4, মানে 4ই তো বেশি। তাহলে এক্স এর মান কত হবে বলো? 4। আর না হলে এদিকে দেখো, এদিকে দেখো অ্যালিগেশন দিয়ে করবে। প্রথমে গড় বয়স ছিল 27, যারা যোগ দিয়েছে তাদের গড় বয়স 25, এর ফলে গড় বয়স হয়ে গেছে কত বলো? 26। এটা থেকে এটা বিয়োগ করলে 1 হবে, আর এটা থেকে এটা বিয়োগ করলেও কত হবে? একই হবে। আর এই যে যারা যোগ দিয়েছে এখানে কতজন ছিল? 4 জন। তার মানে 1 ইউনিটটাই কতজন? 4। এটাই আমাদের অ্যান্সার। 1 ইউনিটটাই কত বলো? 4। একবার উত্তর এসে যাবে। 1 ইউনিটটাই কত? 4। চলো পরেরটা করবো আমরা। এইভাবে তোমাদের প্র্যাকটিস সেটগুলো করতে হবে। হয়েছে সবার? হয়েছে? খুব শক্ত লাগছে? স্কোয়ার স্কোয়ার ওটা ওটা একটু টাইপিং মিস্টেক হয়েছে পরের অঙ্কটা। হয়েছে সবার? হয়েছে? চলো পরেরটা যাচ্ছি। আচ্ছা এটা একটু ঠিক করে নাও তো সবাই। এটা বীজগণিতের অঙ্ক দিয়েছে, সহজ অঙ্ক দিয়েছে, এটাকে ঠিক করে নাও। এটা l+m এর স্কোয়ার। হ্যাঁ করো, অ্যান্সার করো। তাহলে ওপরে তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে ওপরেও একটা l+m থাকবে আর নিচে একটা l+m আছে, কেটে যাবে। তাহলে অ্যান্সার কী হবে বলো? না ভুল বললাম? ওপরে l-m থাকবে আর নিচে থাকবে কি বলো? l+m, মানে বি এরটা অ্যান্সার হবে, তাই তো? বি এরটা অ্যান্সার আসছে। দেখো ওপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে l+m হবে, আর আরেকটা কী হবে বলো? l-m, আর নিচে আছে l+m এর হোল স্কোয়ার। তাহলে l+m যদি বুঝে বুঝে করো এরমভাবে লিখবে,
আর যদি সব বুঝে যাও শুধু অ্যান্সারটা লিখবে। তাহলে অ্যান্সার কী হবে বলো, এল মাইনাস এম বাই কি লিখবে বলো তো, এল প্লাস কি বলো এম। তো দুর্গাপুজোর কেনাকাটা সব হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, দুর্গাপুজোর কেনাকাটা হয়ে গেছে, এখন কেনাকাটা করোনি? চাকরিটা পেলে তো বোনাস টোনাস পেতে, যা ইচ্ছা শপিং করতে, রেস্টুরেন্টে খেতে যেতে, ভালো করে ঘুরতে পারবে, হয়ে যাবে ভালো করে একটু পরিশ্রম করো তাহলেই হয়ে যাবে। পড়ে যাই, চলো। আচ্ছা এইটা তোমাদের 3 ভেরিয়েবল কিউব আইডেন্টিটিস করিয়ে করাবো, এটা ঠিক আছে, এটা আমি বাদ দিচ্ছি, এটা 3 ভেরিয়েবল করাবো, কিউব আইডেন্টিটিস করিয়ে তারপর করাবো, ঠিক আছে। 3 ভেরিয়েবল স্কোয়ার আইডেন্টিটিস করিয়েছি, এটা করো, নিজেরা করো এটা। রাধিকার কাছে 2টো কুকুর আছে, 3টে খরগোশ আছে, 4টে পাখি আছে। এবার রেশিও করতে বলেছে, ইংলিশ টার্মটা থেকে করবে, নাহলে উত্তর মিলবে না। বলছে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ র্যাবিটস, যে অনুপাতটা করতে বলেছে সেখানে প্রথমে খরগোশগুলো রাখতে বলেছে, আর তারপরে টোটাল নাম্বার অফ পেটস, মানে রাধিকার কাছে যতগুলো প্রাণী আছে, তাহলে প্রথমে রাখবো খরগোশগুলো, বলো কতগুলো খরগোশ আছে? 3, তার মানে প্রথমে 3 রাখবো, আর তারপর সমস্ত প্রাণীগুলোকে রাখবো। সমস্ত প্রাণী কতগুলো আছে? 4 আর 3 7 9, মানে 3:9, মানে অ্যান্সার কত হবে? 1 কত 3 অ্যান্সার হবে। দেখো পড়ে দেখো, খুব সহজ অঙ্ক। দেখো রাধিকার কাছে এইগুলো আছে বলে দিয়েছে, দিয়ে বলছে রেশিও করো, খুব সহজভাবে পড়বে। দ্য নাম্বার অফ র্যাবিটস, তাহলে র্যাবিট কতজন? 3 জন। টোটাল নাম্বার অফ পেটস, মানে পোষা জিনিসপত্র কতগুলো আছে? 2 আর 3 5 আর 4 কত 9, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত বলো? 1 কত 3। কয়টা করো? এটা দেখো, আচ্ছা ট্যানজেন্ট মানে কি বলো তো? স্পর্শক। আচ্ছা তোমাদের একটা কথা বলি, আবার বোর্ডের দিকে তাকাও সবাই, দেখো এটা হচ্ছে, এইটাকে ট্যানজেন্ট বলে, মানে জাস্ট ছেদ করে কি বলো চলে যাবে। আর যখন কেন্দ্র থেকে যে জায়গাটা ছেদ করছে সেটা দিয়ে তুমি যদি একটা লাইন টানো, তাহলে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো? কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। মানে এবার দেখো এটার সঙ্গে তুমি যদি এটাকে যোগ করে দাও, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির উল্টো দিকে যেটা থাকে সেটা কি হয়ে যাবে? অতিভুজ। এটা কি হয়ে যাবে বলো? এটা কি হয়ে যাবে? এটা লম্ব হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে বলো? ভূমি। মানে আমি বলতে চাইছি, ধরো একটা ট্যানজেন্ট এরকম ছেদ করে চলে গেছে, তুমি কেন্দ্র থেকে ঠিক যে জায়গাটা ছেদ করেছে একটা লাইন টানছো, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হয়ে যাবে, এই কোণটা হয়ে যাবে কত ডিগ্রি বলো? এই কোণটা হয়ে যাবে কত? 90 ডিগ্রি। ঠিক এই জায়গাটা থেকেই বারবার কোশ্চেনটা করে। পড়ো তোমরা, ছবিটা আঁকো, আগে পড়ে ছবিটা আঁকো। পিটি ট্যানজেন্ট টু এ সার্কেল হুজ সেন্টার ইজ ও, তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকো, আর যার পিটি ট্যানজেন্ট করো। ভালো করে শুনবে, এবার দেখো তাহলে পি কে কোথায় রাখবে, টি কে কোথায় রাখবে, পি কে কাকে সার্কেলের ওপরে রাখবে, কাকে সার্কেলের বাইরে রাখবে, সেটা পরের লাইনে বুঝতে পারবে। বলছে দেখো, হোয়ার টি ইজ দ্য পয়েন্ট অন দ্য সার্কেল, বলছে টিটা হচ্ছে কি বিন্দু বলো? সার্কেলের ওপরে বিন্দু, তার মানে সার্কেলের সঙ্গে কে থাকবে? টি, তার মানে পি কোথায় আছে? বাইরে আছে। মানে আমি বলতে চাইছি, এইটা বলতে চাইছি, দেখো ভালো করে শোনো, এই যে সার্কেলটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের, বলছে টি ইজ দ্য অন দ্য সার্কেল, তার মানে টি হচ্ছে এটা যে সার্কেলের ওপরে আছে, তাহলে নিশ্চয়ই পি কোথায় আছে বলো? পি কোথায় আছে? বাইরে আছে। দেখো বোঝার চেষ্টা করো, দেখো বলছে পিটি ইজ দ্য ট্যানজেন্ট, বলছে পিটি একটা ট্যানজেন্ট, পিটি হচ্ছে স্পর্শক, টু এ সার্কেল ইজ সেন্টার ও কেন্দ্রীয় বৃত্তের, পিটি হচ্ছে একটা ট্যানজেন্ট, অ্যান্ড হোয়ার টি ইজ দ্য পয়েন্ট অন দ্য সার্কেল, বলছে টি একটা বিন্দু সার্কেলের ওপর, তার মানে টি সার্কেলে আছে। এবার বৃত্তটা এঁকেছো সবাই? বৃত্তটা আঁকো। দেখো বৃত্তটা আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্র নাম দিয়ে দিলাম এটা ও, একটা ট্যানজেন্টও এঁকে নিলাম। এবার বলছে দেখো তাহলে পিটি ট্যানজেন্ট, তাহলে পি এখানে বসাবো না এখানে বসাবো? পরের লাইনই বলে দিচ্ছে, দেখো টি ইজ এ পয়েন্ট অন দ্য সার্কেল, বলছে টি হচ্ছে সার্কেলের সঙ্গেই থাকবে,
তার মানে এটা টি আর এটা কি হয়ে যাবে বলো, এটা কি হয়ে যাবে পি, তাহলে পিটি স্পর্শক হয়ে গেল। এ বলছে পিটি 12, তাহলে পিটি কত 12, বলছে পিও 13, পিও টেনে দাও, পিও কত বলো 13। এবার তাহলে তোমাকে বুঝতেই পারছো কোন কোশ্চেনটা তোমার দিকে ছুটে আসছে, ফাইন্ড দ্য রেডিয়াস, রেডিয়াস তো এইটা, তার মানে তোমাকে কি বের করতে বলেছে, কি বের করতে বলেছে ওটি। তার মানে এটা তার মানে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি কোণ 90 ডিগ্রি। আর আমরা সবাই জানি 5 12 13 এ থাকে, তাহলে এটা 12 13 আর এটা কত হবে 5 হবে। তুমি এটা যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা এইভাবে বের করতাম, কি করতাম 13 স্কোয়ার থেকে কি করতাম 12 স্কোয়ার কি করতাম বিয়োগ করে দিতাম। বুঝতে পারলে না, পারলে না, বুঝতে পারলে? তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো, আমাদের অ্যান্সার কত হবে 3 4 5, 5 12 5 12 13 6 8 10, এগুলো মনে রাখবে। তো কিছুদিনের মধ্যে তোমাদের একটা অঙ্কের ক্লাস বাড়াবো, এটা সম্ভবত অনলাইনে হবে, ঠিক আছে? এখানে আর আসতে হবে না, অনলাইনে করবে, ওটা সবাইকে একসাথে দেবো। সব ধরে ধরে করিয়ে দেবো রেলের জন্য। হয়েছে সবার, হয়েছে? পরের অঙ্কটা চলো, কোশ্চেন নাম্বার 45, এটা করো। আচ্ছা এটা একটুখানি বলে রাখি, এটা একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, এটা বলে রাখি, শোনো দেখো এখানে হচ্ছে একটু ঠিক করে নাও খাতায়, এ আর বি ইন্ডিভিজুয়ালি কমপ্লিটেড ওয়ার্ক 18 days অ্যান্ড 30 days, এ অ্যান্ড বি স্টার্টেড ওয়ার্কিং, এই দুইটা কেটে দাও টুগেদার, তারা একসাথে কাজটা শুরু করলো। এ লেফট দ্য ওয়ার্ক 16.2-3 বিফোর ডেজ, এই তিনটা কেটে দাও। বিফোর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড অ্যান্ড বি অ্যালোন দ্য কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক, হাউ মেনি ডেজ এ ওয়ার্ক, এ কতদিন কাজ করেছে। দেখো ভালো করে শোনো, এই অঙ্ক দেখো, এরকম অঙ্ক আমরা অনেকবার করেছি, এইটা একটুখানি আলাদা। বলছি দেখো এটা যদি এ আর বি, আমি প্রথমে মানেটা বলছি, দেখো এ আর বি দুজনে মিলে একটা কাজ করে, দুজনের রেট দিয়ে আছে 18 আর কত বলো 30, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে শুনবে ভালো করে। এ আর বি ওরা দুজনে মিলে একটা কাজ শুরু করলো, একজন কাজ ছেড়ে শেষ হওয়ার আগে কাজ ছেড়ে চলে যাচ্ছে, এরকম অঙ্ক করেছি তো আমরা বিফোর দ্য ওয়ার্ক, তাহলে এ লেফট দ্য ওয়ার্ক 16.2-3 বিফোর দ্য কি বলো ওয়ার্ক ইজ কমপ্লিটেড, হয়ে গেল। এবার বলছে বি বাকি কাজটা কতদিনে শেষ করলো, রেস্ট বি বাকি কাজটা শেষ করেছে, তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ এ ডিড এ ওয়ার্ক, বলছে এ কতদিন কাজ করেছে, এটাই তো কোশ্চেন। প্রথমে দুজনে মিলে ওরা কাজ শুরু করলো, এ লেফট দ্য ওয়ার্ক 16.2-3 দিন আগে ও কাজ ছেড়ে চলে গেল, কাজটা শেষ হওয়ার ঠিক 16.2-3 আগে কাজ ছেড়ে চলে গেল, তাহলে বলছে তারপর বি বাকি কাজটা শেষ করলো, তাহলে এখানে বলেছে এ কতদিন কাজ করলো। শুনতে পেলে সবাই? এখান থেকে একটা কোশ্চেন করে যে কতদিনে কাজটা শেষ হবে, এটা একটা কোশ্চেন করে, ওই কোশ্চেনটা না করে এখানে কি করেছে বলো, যে এ কতদিন কাজ করলো। শুনতে পেলে সবাই আমি কি বললাম? এটা যদি তুমি ডেসক্রিপটিভে করতে যাও তোমাকে ধরতে হবে কাজটা এক্স দিনে শেষ হবে। হ্যাঁ, কে রাখলো? দেখো ভালো করে শোনো, এই অঙ্কটা দেখো, তুমি যদি এক্স ধরে করো লিখবে যে পুরো কাজটা এক্স দিনে শেষ হবে, ভালো করে শুনে নাও। এবার তাহলে প্রথম থেকে শেষ কে কাজ করছে বলো, প্রথম থেকে কে শেষ কাজ করছে, বি, বি কাজ করছে, তাহলে বি এক্স দিনই কাজ করবে, আর এ কাজ করবে তার 16.2-3 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে, তার মানে এক্স মাইনাস 16 কত বলো 2-3, এবার দুজনের কাজ যোগ করলে করে 1 লিখতে হবে। শুনতে পেলে আমি কি বললাম, শুনতে পেলে? আর যদি মানে
এফিসিয়েন্সি দিয়ে করো, ভালো করে শোনো। এফিসিয়েন্সি দিয়ে করলে তোমাকে আগে টোটাল ইউনিটটা করতে হবে। টোটাল ইউনিট কত বলো? একজন করে 18 দিনে আর একজন করে কত দিনে? 30 দিনে। তাহলে টোটাল ইউনিট হবে ওদের এলসিএম, ভালো করে শুনে নাও। টোটাল ইউনিট হবে, দেখো এই অঙ্কটাও কিন্তু বারবার আসছে পরীক্ষায়। দেখো এটা একটু অন্য দিয়েছে, এলসিএম অফ দুরকমই করবো। দেখো 18 আর কত বলো? 30। তাহলে এদের এলসিএম কত হবে বলো? 90 ইউনিট। এবার এই অঙ্কটার নিয়ম কি হচ্ছে? এই অঙ্কটার নিয়ম হচ্ছে, ভালো করে শোনো, এই অঙ্কটার নিয়ম হচ্ছে যে যতদিন আগে কাজ ছেড়ে চলে যাচ্ছে, যে যতদিন আগে কাজ ছেড়ে চলে যাচ্ছে তার ইউনিটটা এই 90 এর সঙ্গে কি করে বলো? যোগ করে। মানে ভাবনা চিন্তাটা এরকম থাকে, তারা দুজনে মিলে কাজটা করে। শুনতে পেলে আমি কি বললাম? আচ্ছা চলো আগে করি। দেখো এবার টোটাল ইউনিটটা কত হবে? দেখো এবার টোটাল ইউনিটটা চেঞ্জ হবে, ভালো করে শোনো। টোটাল ইউনিটটা হবে বলো, এ এর এফিসিয়েন্সি কত? এ এর এফিসিয়েন্সি 5 18 90, আর বি এর এফিসিয়েন্সি কত বলো? 3। দেখো টোটাল ইউনিট তো 90, এ একটা কাজ 18 দিনে করে, তার মানে 5 18 90, মানে এ একদিনে কত করবে? 5 ইউনিট। এ 30 দিনে কাজ শেষ করে 90 ইউনিট, মানে কত একদিনে কত ইউনিট করবে? 3 ইউনিট। এবার দেখো কে কাজ ছেড়ে চলে যাচ্ছে বলো? এ কাজ ছেড়ে চলে যাচ্ছে, তাহলে এ তো 16 পূর্ণ 2 3 দিন কাজ ছেড়ে চলে যাচ্ছে, তার মানে টোটাল ইউনিট হবে, ভালো করে শুনবে, টোটাল ইউনিট হবে 90 প্লাস 90 প্লাস, আর এর ইউনিট কত বলো তো? 5। 5 ইন্টু 16 পূর্ণ 2 3, মানে 3 48 আর 2 কত বলো? 50 এর 3, তাই তো নাকি? 16 পূর্ণ 2 3 মানে কত? 50 এর 3ই তো। তাহলে কত আসছে গো এটা? করো, যেটা আসবে সেটাই। এ একদিনে কত ইউনিট করে? একদিনে 5 ইউনিটই করে তো। তাহলে 16 দিনে কত করবে? 3 48 আর 2 3 দিন, হ্যাঁ ঠিকই আছে। তাহলে তোমার এটা আসছে 250 বাই কত বলো? 250 বাই কত? 3। 90 প্লাস 250 বাই 3, তার মানে টোটাল কত আসছে গো? টোটাল দেখো তো কত আসছে? 3 9 27, 270 আর কত বলো? 250, তার পাশে 12 2 2 4, 520 বাই 3 আসছে, তাই তো নাকি? 520 বাই 3, এইটা আসছে টোটাল ইউনিট কাজ, ভালো করে শুনবে। এবার সবাই মিলে কত দিনে করবে দেখো। তাহলে এই 520 বাই 3 বাই দুজনের ইউনিট যোগ করে দাও, 5 আর 3 কত? 8। তাহলে 520 বাই 3 ইন্টু কত বলো? 1 আর 8 দিয়ে নিশ্চয়ই এটা ভাগ যায়। দেখো তো কত দিয়ে যাচ্ছে? 8 দিয়ে কি যাবে? 6 যাচ্ছে? যাচ্ছে না না, তাহলে 4 দিয়ে করো। যাচ্ছে? 8 দিয়ে কত হচ্ছে বলো? 6 48 আর 5 40, তাই তো? 6 48 আর 4 5 কত? 65 বাই কত আসছে? 3। এই হচ্ছে 65 বাই 3 দিনে হচ্ছে কাজটা শেষ হবে। আর এখানে দেখো এ কতদিন কাজ করেছে? এ তো 16 পূর্ণ 2 3 আগে কাজ ছেড়ে চলে গেছে। তাহলে বুঝতে পারলে এই যে 65 বাই গোনার ডিম, এই যে উত্তরটা বেরিয়েছে 65 বাই 3টা কি বলো তো? 65 বাই 3 দিনটা কি বলো? কি এটা কি বলো তো? পুরো কাজটা কত দিনে শেষ হবে? আর তোমাকে এখানে কি উত্তর বের করতে বলেছে? কি উত্তর বের করছে বলো? এ কতদিন কাজ করে? আর এ তো 16 পূর্ণ 2 3 আগে কাজ ছেড়ে চলে গেছে। তাহলে বলো এ কতদিন কাজ করবে? বলো বলো এ কতদিন কাজ করবে? তার মানে এ এ কতদিন কাজ করবে বলো তো? 65 বাই 3 থেকে আমি কি বিয়োগ করবো? 16 পূর্ণ 2 3, মানে কত? 50 বাই কত বলো? 3 3। তাহলে উপরে হবে 65 মাইনাস 50, মানে কত? 15 বাই 3, মানে আমাদের অ্যান্সার কত আসবে বলো? 5। এইটা হবে আমাদের অ্যান্সার। দেখো আমি একটা কথা বলি, শোনো, এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা এরকম, এইটা একটুখানি শক্ত আকারে এসছে, এই অঙ্কটা একটু শক্ত আকারে এসছে, ভালো করে শোনো। এরকম যখন কাজ ছেড়ে চলে যাবে তখন তার ইউনিটটা টোটাল ইউনিটের সঙ্গে যোগ করে ভাগ করে দিলে পুরো কাজটা কতদিনে হবে বেরিয়ে যাবে। কিন্তু এখানে বলেছে এ কতদিন কাজ করবে, তাহলে টোটাল কাজটা শেষ হচ্ছে 65 বাই 3 দিনে। তাহলে এ কতদিন কাজ করবে? না এ 16 পূর্ণ 2 3 আগে কাজ ছেড়ে চলে গেছে, তাহলে এখান থেকে 16 পূর্ণ 2 3 বাদ দিয়ে দাও। এই অঙ্কটা 2টো বা 3টে দিয়ে আসতে পারে, আর এক্স ধরে করলে আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। হ্যাঁ এফিসিয়েন্সি দিয়ে করলাম তো এটা। হ্যাঁ আরো ছোট হতে পারে। কোন কাজটা বলো? হ্যাঁ হুম হ্যাঁ 90 থেকে, হ্যাঁ 8 5 5 8 40 ইনক্লুড আছে, করতে পারো, অসুবিধা নেই। হয়েছে, সবার হয়েছে? চলো পরেরটা দেখো, এটা করো।
আচ্ছা এই অঙ্কটা হচ্ছে প্রথমে দেখলে, এটা দেখলে ছেড়ে চলে যাবে। কি বললাম বুঝতে পারলে? এটা অনেক বড় অঙ্ক, পড়ে দেখো আগে, এটা ফাঁসানোর মতো অঙ্ক, পড়ো। আমি ইকুয়েশনটা তৈরি করে দিচ্ছি, দেখো। বলছে একটা নৌকা 60 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায় আর 40 কিলোমিটার আপ স্ট্রিমে যায়, টোটাল সময় নেয় 12 ঘন্টা 30 মিনিট, মানে 12.5 ঘন্টা। আর 84 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায় আর 63 কিলোমিটার আপ স্ট্রিমে যায়, টোটাল সময় নেয় কত ঘন্টা বলো? 18 ঘন্টা কত মিনিট? 54 মিনিট। তাহলে দুটো ইকুয়েশন বের করে তোমাকে অ্যান্সারটা করতে হবে। তো প্রথমেই তুমি কি করবে, অঙ্কটা ছাড়বে, সঙ্গে সঙ্গে পরের অঙ্কে যাবে। দেখো আমি ইকুয়েশনটা, কথা বলো না কেউ। দেখো বলেছে এখানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ কিছু দেয়া আছে, বলো কিছু দেয়া নেই তো? তাহলে তোমাকে একবার ধরতে হবে নৌকার গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতিবেগ লিখবে ওয়াই কিলোমিটার পার আওয়ার। এবার দুটো ইকুয়েশন তৈরি করবে। দেখো 60 কিলোমিটার ডাউন স্ট্রিমে গেছে, মানে 60/x প্লাস ওয়াই। অনুকূলের গতিবেগ কী হবে বলো, সবাই বলো, অনুকূলের গতিবেগ কী হবে? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তো সেই জন্য 60 + x প্লাস। সময় কী করে বের করে বলো? দূরত্ব বাই কি গতিবেগ। আর 84 কিলোমিটার 40 কিলোমিটার আপ স্ট্রিমে গেছে, তার মানে এটা কী হবে? এক্স মাইনাস ওয়াই। আর এটা হচ্ছে 12 ঘন্টা 30 মিনিট, মানে 12 পূর্ণ কত বলো? 1/2। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশনটা কী হবে বলো তো? 84 কিলোমিটার ডাউন স্ট্রিমে গেছে, মানে 84 + x প্লাস ওয়াই প্লাস, আর 63 কিলোমিটার আপ স্ট্রিমে গেছে, মানে এক্স মাইনাস ওয়াই। এটা সমান সময় লেগেছে 18 ঘন্টা 54 মিনিট, মানে 18 + 54/60। 6 দিয়ে 6 9 54, 6 10 60, মানে 18 পূর্ণ 9 10। এই দুটো ইকুয়েশন থেকে তোমাকে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। আমি আর এগোচ্ছি না, এখানেই থেমে গেলাম, ঠিক আছে? এই দুটো ইকুয়েশন তুমি একটা কাজ করতে পারো। 1/x প্লাস ওয়াই সমান একটা সংখ্যা ধরবে, তাহলে এটা হবে, ধরো এ ধরলে, তাহলে এটা হবে 60a, এটা হবে 40b। 60a + 40b সমান এটা, আর এটা হবে 84a + 63b, এটা সমান এটা। এবার দিয়ে অপনয়ন পদ্ধতি করে অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে? ইকুয়েশনটা লেখো। এটা তোমাদের বোট অ্যান্ড স্ট্রিমের শেষে অঙ্কগুলো আছে, যেটা তোমাদের এখনো হয়নি। বোট অ্যান্ড স্ট্রিমের শেষে এই অঙ্কটা আছে। দুটো বছর চাঁদা দিতে হয়নি, বুঝলে তো? এখানে 2 বছর দুর্গাপুজো কাটিয়েছি, ফসকে বেরিয়ে চলে গেছি। এই বছর এসেছে। একজন কত চাঁদা দিয়ে গেছে জানো? 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। চলো চলো, এটা করো। সিম্পল ইন্টারেস্ট, পড়ো অঙ্কটা। ঝিমিয়ে পড়লে হবে না, পড়াশোনা করতে হবে। ছেড়ে দিলেই ছাড়া হয়ে যাবে। আর সবাই চায় এটাই, যে ছেড়ে দাও, বুঝতে পারলে? সবাই এটাই চায়, আর তোমার মন সব থেকে আগে চায় এটাই, তাড়াতাড়ি ছাড়িয়ে দিতে হবে তোমাকে, এটা মন সব সময় বলবে, বুঝতে পারলে? দেখো বলছে কোনো একটা টাকা 8-এর 7 গুণ হয়েছে, তার নিজের টাকার 8-এর 7 গুণ হয়েছে 2 বছরে, তাহলে সিম্পল ইন্টারেস্টে, তাহলে রেট কত বলেছে, তাই তো? আচ্ছা বলো, দেখো তুমি একটা কাজ করো, তুমি 8-এর 7 গুণ হয়েছে মানে 7 টাকাটা রেখে তুমি ক টাকা পেয়েছো? 8 টাকা। তুমি এটাও ভাবতে পারো যে 70 টাকা রেখে আমি কত টাকা পেয়েছি? 80 টাকা। ভালো, তুমি এটাও ভাবতে পারো 700 টাকা রেখে কত টাকা পেয়েছো? 800 টাকা। তাহলে 70 টাকা রেখে যদি 80 টাকা পাও, তাহলে কত টাকা ইন্টারেস্ট? 10 টাকা। 10 টাকা ক বছরে? 2 বছরে। তার মানে 1 বছরের ইন্টারেস্ট কত? 5 টাকা। তাহলে 70 টাকায় ইন্টারেস্ট 5 টাকা, মানে 1/14। 1/14 মানে আমরা জানি 7 পয়েন্ট সামথিং। এইটা আসবে মনে হচ্ছে 7 পূর্ণ কত আসবে বলো? 1/7। দেখো
70 টাকা রেখে 80 টাকা পেয়েছো, তার মানে 70 টাকা ইন্টারেস্ট ক টাকা? 10 টাকা। 100 টাকায় কত? ঝামেলা শেষ। ঠিক আছে, 100/7 মানে 14 পূর্ণ কত বলো? 1/7। এই সরি 14 পূর্ণ বলছি, কত বলো? 100/7 হলো তো, তাহলে 0 0 কেটে গেল। সরি ভুল বললাম, ভুল বলেছি। 70 টাকা রেখে 80 টাকা পেয়েছি, তার মানে 80 মাইনাস 70 মানে কত টাকা ইন্টারেস্ট? 10 টাকা। ক বছরে? 2 বছরে, তার মানে 1 বছরে ইন্টারেস্ট ক টাকা? 5 টাকা। তাহলে 70 টাকায় ইন্টারেস্ট হবে 5 টাকা, 100 টাকায় কত? এইটা হবে অ্যান্সার। 5 14 70 মানে 1 এর 14 আসছে, তাহলে এটা 7 আর এটা কত বলো? 50। তার মানে 50/7 মানে কত হবে বলো? 7 পূর্ণ 3/7, 1/7 তো। 70 টাকা রেখে তুমি 80 টাকা পাচ্ছ। এবার তুমি বছরের দিকে তাকাবে, বছর দেখো 2 বছর, তার মানে 10 টাকা ইন্টারেস্ট হচ্ছে 2 বছরে, তাহলে 1 বছরে কত বলো? 5 টাকা। হয়েছে? সবার হয়েছে? চলো পরেরটা করো। দেখো এটা কি বলছে, দেখো দেখো বলছে এরকম 3টে ছোট ছোট কিউব আছে, এই 3টে কিউবকে গলিয়ে তুমি একটা বড় কিউব তৈরি করেছো, এরকম বলেছে। বলছে 3টে সাইডের কিউবের অনুপাত বলেছে, এটা 3 একক, এটা 4 একক আর এটা 5 একক। বলছে দেখো 3 কিউবস উইথ রেশিও দিস 3 4 আর 5 মেল্টেড ফ্রম সিঙ্গেল কিউব হুজ ডায়াগোনাল দিস। আর বলছে দেখো এর কর্ণটা বলে দিয়েছে 18 রুট কি বলো? 3। বলছে তাহলে সাইড অফ দ্য 3 কিউব, বলছে তাহলে এই 3টে কিউবের সাইড বলো। বুঝতে পারলাম কি বললাম? কোনো জিনিসকে গলিয়ে যখন বড় জিনিস তৈরি করবে, তাহলে সেগুলোর ভলিউমগুলো কি হবে? সমান হবে। গলালে কি হয় বলো? ভলিউম সমান হবে না, হবে না? এটাকে গলিয়ে এটাকে গলিয়ে এটাকে গলিয়ে 3টেকে গলিয়ে তুমি এটা তৈরি করছো, তার মানে এই আর কিউবের ভলিউমের ফর্মুলা কি বলো? কিউবের ভলিউমের ফর্মুলা কি? এ কিউব। কিউবের ভলিউমের ফর্মুলা কি বলো? এ কিউব। তাহলে এই 3টেকে গলিয়ে তুমি এটা তৈরি করছো, আর এইটার বলে দিয়েছে কর্ণটা কত বলেছে বলো? 18 রুট কি 3। ভালো করে শুনবে। আর এগুলো অনুপাতে দিয়েছে দেখো। আর কিউবের কর্ণের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু এ, এটা সমান কত বলো তো? 18 √3। তাহলে এর মান হবে কত বলো তো? এর মান হবে কত বলো? 18। এই √3 আর এই √3 কেটে যাবে। এবার দেখো তাহলে এর ভলিউম করো, ধরো এটা 3x, এটা 4x আর এটা 5x। অনুপাত বলেছে তো, এই তিনজনের বাহুর অনুপাত বলেছে। তাহলে এবার বলো কিউবের ভলিউমের ফর্মুলা কি? কিউবের ভলিউমের ফর্মুলা কি? এ কিউব। তার মানে 3x এর কি বলো? কিউব প্লাস 3টাকে গলাচ্ছ তুমি, এটা হবে কি বলো? 4x এর কিউব। আর এটা কি বলো? এটা কি 5x এর কি বলো? কিউব। আর এটা সমান কত হবে বলো? এটা সমান হবে কত বলো তো? 18 কি বলো? কিউব। এখান থেকে তোমাকে x এর মানটা বের করতে হবে। x এর মান বার করবে, x এর মান বের করে নিলি, আর এখানে x এর মান, এখানে x এর মান, আর এখানে x এর মান বসিয়ে দেবে, তাহলেই হবে। কত আসছে দেখো? x এর মান কত আসছে? 3 এর কিউব করো 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125। 3টে যোগ করলে কত হবে? এটা হবে 27x কিউব, এটা হবে 64x কিউব, আর এটা হবে 125x কিউব। আর 18 কিউব কত বলো তো? এরকমভাবে রেখে দাও, 18 ইন্টু 18 ইন্টু 18, এরকমই রেখে দাও, সুবিধা হবে। আর এগুলোকে যোগ করো, এগুলো যোগ করলে কত আসছে দেখো? 200 কত? 216x কিউব। এটা সমান 18 ইন্টু 18 ইন্টু 18, ব্যাস। তাহলে এক্স কিউব সমান কত হবে বলো তো? 18 ইন্টু 18 ইন্টু 18। আর 216 কার কিউব? 6 এর কিউব। তুমি এটাকে 6 ইন্টু 6 ইন্টু 6 করে নাও, এই 216টাকে এরকম ভাবে পাবো। তাহলে এগুলোকে সব কেটে দিলে 3টে 3, তাহলে এক্স এর মান হবে কত বলো তো? 3। এক্স কিউব সমান 3টে 3, তার মানে এক্স এর মান হবে একটা 3। তাহলে এক্স এর মান যদি 3 হয়, তোমাকে এইটা চেয়েছে, তাহলে 3x সমান হবে 3 ইন্টু 3, 4x সমান হবে 4 ইন্টু 3, আর 5x সমান হবে 5 ইন্টু 3। এগুলো কিন্তু
স্টেপ জাম্প করতে হবে। তাহলে 9, 15 আর 12, 9, 15 আর 12 কোনটা বলো? বি এরটা। 9, 15, 12। পয়েন্টটা করো 50। কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 করো। হ্যাঁ সরি 46 এখানে এর স্লাইডটা দেখে বলে দিয়েছি। কোশ্চেন নাম্বার 46, এটা পড়ে বলো তো কিসের অঙ্ক? অ্যান্ড অর রিলেশন। টাইম অ্যান্ড ওয়ার্কে করেছি আমরা অ্যান্ড অর রিলেশন, মনে আছে তো ফর্মুলা? ওপরে হবে কি বলো? গিভেন ডে, আর নিচে কি হবে? অ্যান্ড ডাটা বাই কি বলো? অর ডাটা। তাহলে দেখো ওপরে হচ্ছে গিভেন ডে, বলছে দেখো 1 ম্যান অর 2 উমেন অর 3 বয়েজ, এগুলো অর ডাটা। এরা একটা কাজ করতে পারে, গিভেন ডেটা কত বলো? 100 কত বলো? 21। আর তাহলে 1 ম্যান 1 ওম্যান অ্যান্ড বয় 1 বয়, এগুলো হচ্ছে অ্যান্ড ডাটা। বলছে ওরা কাজটা কতদিনে করবে? তাহলে উপরে হবে গিভেন ডে, উপরে কত? 121। এবার ম্যানের রেসপেক্টে অ্যান্ড ডাটা, ম্যানের অ্যান্ড ডাটা কত? 1। ম্যানের অড ডাটা কত বলো? অড ডাটাও 1। এবার বয়ের অ্যান্ড ডাটা কত? সরি, এবার ওম্যানের অ্যান্ড ডাটা কত? 1। আর ওমানের অড ডাটা কত বলো? 2। এবার আসো বয়ের অ্যান্ড ডাটা কত বলো? বয়ের অ্যান্ড ডাটা বাই অড ডাটা, বয়ের অ্যান্ড ডাটা হচ্ছে 1, আর বয়ের অড ডাটা কত বলো? 3। এইটা হবে অ্যান্সার। 121 বাই এইটা আসবে, দেখো কত অ্যান্সার আসছে। তাহলে এটা হচ্ছে 3 এর 2 প্লাস 1 এর 3, এটা লসও কত হবে বলো? 6। এটা 2, এটা 9, 9 দিয়ে মানে 11 বাই কত আসছে? 6। তাহলে 121 বাই 11 বাই 6, তাহলে 121 ইন্টু 6 বাই 11, কত অ্যান্সার আসবে বলো? কত অ্যান্সার আসবে? 66 হবে আমাদের অ্যান্সার। এইটা হবে অ্যান্সার। চলো পরেরটা করো। বলছে এ আর বি একটা কাজ করতে পারে 12 আর 18 দিনে, তারা একসাথে কাজটা শুরু করলো। আচ্ছা, এরা অল্টারনেট করে কাজ করছে তো 12 আর 18 দিন, এ অল্টারনেটলি, আর এ বলছে তাহলে অল্টারনেট, তাহলে এটা এফিসিয়েন্সি দিয়ে করে দাও। বলো তাহলে টোটাল ইউনিট কত হবে? 12 আর 18 এলসিএম মানে কত বলো? 36। টোটাল হবে এলসিএম অফ 12 আর 18 মানে কত বলো? 36। এবার বলো এর এফিসিয়েন্সি কত হবে? 3। আর বি এর এফিসিয়েন্সি কত হবে? 2। তাহলে ওরা দুজনে মিলে দুদিনে কত ইউনিট করবে বলো? কথা বলো। 3 প্লাস 2 মানে কত ইউনিট বলো? 5 ইউনিট। 5 ইউনিট করবে কদিনে? দুদিনে, তাই তো নাকি? এবার টোটাল ইউনিট কত বলো? টোটাল কত? 36। এবার 5-এর কাছাকাছি গুণিতক কি আছে? 36-এর 35। তার মানে ওরা 35 ইউনিট করবে কত দিনে বলো? এটার কত গুণ? 7 গুণ। তার মানে কত দিনে করবে? 14 দিনে। 14 দিনে 35 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, আর পড়ে আছে কত কাজ? 1 ইউনিট কাজ। 14 দিন পর 15 দিনে কে কাজ করতে আসবে? এ। তাহলে এ দেখো, এ 3 ইউনিট করে কদিনে? 1 দিনে। তাহলে 1 ইউনিট করবে কদিনে বলো? 1-এর 3। তার মানে আমাদের অ্যান্সার হবে 14 প্লাস কত বলো? 1-এর 3। এইটা হবে আমাদের অ্যান্সার। অল্টারনেট করে কাজ করছে তো, একজন কাজ করলে আরেকজন বন্ধ থাকবে, তাহলে প্রথম দিনে 3 ইউনিট কাজ করবে, দ্বিতীয় দিনে 2 ইউনিট, তাহলে 5 ইউনিট কাজ করবে দুদিনে। 36 ইউনিট করলে ভুল হবে অঙ্কটা, 5-এর কাছাকাছি গুণিতক কি আছে? 35 ইউনিট করবে 14 দিনে, আর পড়ে থাকবে 1 ইউনিট, ওই 1 ইউনিটটা এ করতে আসবে 1-এর 3 দিনে, তাহলে 14 প্লাস 1-এর 3 হবে আমাদের অ্যান্সার। চলো পরেরটা করবো। এদের মধ্যে কোনটা 9 দ্বারা বিভাজ্য? তাড়াতাড়ি অ্যান্সার বলো। ফার্স্ট অপশন, ফার্স্ট অপশন হবে অ্যান্সার। চলো পরেরটা। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম মনে আছে তো সবার? সবগুলোকে যোগ করে কি করব? ডিজিটগুলো যোগ করে 9 দিয়ে ভাগ করব, যোগফলটা 9 দিয়ে ভাগ করব। আচ্ছা, এটা আমি বলে দিই।
এটা দেখো এরকমভাবে অঙ্কটা করবে। দেখো এখানে বলেছে এটা করবে এ বাই বি সমান কি বলো বি বাই সি, তাহলে বি স্কোয়ার সমান হবে এসি। এখানে বলে দিয়েছে দেখো বি এর মান বলে দিয়েছে 96, তাহলে বি এর মান যদি 96 হয় তাহলে 96 ইন্টু 96, এবার এটা সমান এসি। এ আর সি কোনটা গুণ করলে হবে বলো তো? এইটা হবে সম্ভবত 32 আর 288 গুণ করলে এটা মিলে যাবে। দেখো এখানে বি এর মান বলে দিয়েছে, বি এর মান 96 বলেছে, তাহলে 96 ইন্টু 96 এটা সমান হবে এ গুণিতক সি। তাহলে অপশান টেস্ট করবে এ আর সি এর মান কোনটা হবে না বি এরটা হবে। 32 আর 288 গুণ করলে ওইটা আসবে 96 ইন্টু 96, উৎপাদক করেও আসবে। পরেরটা করবো আমরা, আর একটা আছে তো, চলো। যাদের হয়ে গেছে পরেরটা করো। লাস্ট অঙ্কটা কি আছে, বড় অঙ্ক না ছোট অঙ্ক? এটা দেখো 15 জন ব্যক্তির গড় ওজন 1.2 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন 51 কেজির একজনের বদলে নতুন একজন আসে। তাহলে বলো যদি 51 কেজির বদলে 51 কেজি আসতো তাহলে গড় ওজন বাড়তো না? তাহলে 51 কেজির থেকে যে আসছে একটু বেশি নিয়ে আসছে, আর লোকজন কতজন থাকছে? 15 জনই থাকছে। তাহলে এই 15 জনের ওজন কত বেড়ে গেছে? 1 কত বলো 2, তার মানে 1.2 করে তো 15 জনই বেড়েছে, তার মানে 15 12 180, মানে 18 কেজি বেশি নিয়ে আসছে। যে চলে যাচ্ছে তার ওজন কত? 51, আর যে আসছে তার থেকে কত কেজি বেশি? 18 কেজি বেশি। তাহলে 51 আর 18 যোগ করে দাও, ভালো করে শোনার দিকে দেখো। মানে আমাদের উত্তরটা হবে 51 প্লাস 18। 18টা এলো কোথা থেকে? দেখো 15 জন মানুষের গড় ওজন 1.2 কেজি বাড়ছে, সবার 1.2 কেজি করে বেড়ে যাচ্ছে। যখন 51 কেজির বদলে আরেকজন আসছে তাহলে সে বেশি নিয়ে আসছে। কতটা বেশি নিয়ে আসছে 51 কেজির থেকে? না সবার কত করে বাড়ছে বলো? সবার কত করে বাড়ছে? 15 ইন্টু কত বলো 1.2 কেজি, এটা গুণ করলে হবে 18 কেজি। তাহলে ও 18 কেজি বেশি নিয়ে আসছে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো? কত, যে লোকটা আছে তার ওজন কত হবে? 69 কেজি। ঠিক আছে, চলো সেটা শেষ হলো। একটু সাইড দাও তো, এদিক দিয়ে যাই।